learning platform. নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 100 দিনের কাজে শীর্ষে বাংলা। 2021-22 অর্থবর্ষে রাজ্যের 100 দিনের কাজে যুক্ত হয়েছেন 1,11,00,000-এরও বেশি মানুষ। আর পরিসংখ্যান অনুযায়ী কর্মদিবস তৈরিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। 100 দিনের কাজে শীর্ষে বাংলা। বিস্তারিত আরো জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, দেখো 2021-22 অর্থবর্ষে 100 দিনের কাজে সব থেকে বেশি কাজ দিতে পেরেছে এই রাজ্য, অন্তত তেমনটাই কেন্দ্রের তরফে পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফে তা টুইট করেও জানানো হয়েছে। 1,11,00,000 কাজ করা হয়েছে, অন্তত তেমনটাই জানানো হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের দিক থেকেও 100 দিনের কাজে দ্বিতীয় স্থানে রাজ্য। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে পাল্টা কেন্দ্রকেও আক্রমণ করা হয়েছে, কারণ 2,800 বেশি কোটি টাকা 2,800 থেকেও বেশি কোটি টাকা কেন্দ্রের থেকে এখনো পায় রাজ্য। সেই টাকা এখনো পর্যন্ত কেন্দ্র দিচ্ছে না, তা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ। আর এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলেছেন শোনাবো। আমাদের এই 100 দিনের প্রকল্পকে একসময় নরেন্দ্র মোদী বলেছিলেন এটা কিছু না, এটা শুধু মাটি খোদাই করার প্রকল্প। আর 34 বছরে যখন ধর্মঘটে বাংলা জর্জরিত হয়ে গিয়েছিল, সেইখান থেকে বাংলার কর্মসংস্কৃতি ফিরিয়ে এনে আজকে 100 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাজেট বরাদ্দ বাড়িয়েছেন তা নয়, 100 দিনের ওয়েজ তিনি বাড়িয়েছেন এবং 100 দিনকে 200 দিনের কাজের প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। এবং বাংলা আরো একবার এই শিরোপা পেল। সারা ভারতবর্ষে যখন 45 বছরের সেরা বেকারত্ব, তখনও বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন বেড়েছে। আর 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই রাজ্যেই। রাজ্যকে তো দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। এই প্রসঙ্গে পাল্টা শান্তনু সেন তৃণমূল সাংসদ, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যাতে বাংলার মানুষ বেঁচে থাকে সেই জন্য এখানে 2 টাকা কিলো চাল, 3 টাকা কিলো গমও বেশি দেয় এবং 100 দিনের জন্য নারীগাতে টাকাও বেশি দেয়। কেন্দ্র সরকার জানে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা সাধারণ মানুষের একমাত্র বাঁচার রাস্তা, কিন্তু দুর্ভাগ্যবশত এরা বলছে বেশি কাজ, কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি 100 দিনের কাজেও হয়। এবং এটা আমরা সমস্ত তথ্য সহ আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকেও দিয়েছি। আমরা বলেছি যে এর সমস্ত তদন্ত, এর হিসাব নিন, তারপরে টাকা পাঠান। দিলীপ বাবু বাংলার রাজনীতিতে অনেকটা ব্যস্ত হয়ে যাচ্ছেন, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তিনি সাংসদ হিসাবে সংসদের ঘটে যাওয়া ঘটনাবলীও যে খবর রাখেন না, এটা শুনে একটু আমি অবাক হলাম। সম্প্রতি বাজেট অধিবেশনে 100 দিনের বাজেট বরাদ্দ যে কাটল করেছে এবং রিভাইজ ডিমান্ড ফর গ্রান্টেও যে ভারতবর্ষের যে অর্থ দপ্তর তার জন্য বেশি টাকা চাইনি, সেটা তো বাজেটের অধিবেশনে পরিষ্কারভাবে সেটা দেখা গেছে এবং আমরা বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে সেটা বলেছি। আসলে বদনাম করতে হবে বলে শুধু বদনাম করা নয়, সত্যটা যদি সাহস থাকে মানুষের সামনে তুলে ধরুন। চোখ রাখবো অন্য খবরের দিকে। মগরাহাট খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম মোল্লা। কিছুক্ষণ আগেই গ্রেফতার হয়েছে জানে আলম মোল্লা এবং টালিগঞ্জে তিনি একটি গাড়িতে করে তিনি ভিন রাজ্যে যাবার ভাবনা চিন্তা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন। আর ঠিক সেই সময় পুলিশের জালে ধরা পড়ে জানে আলম। আর যে ছবি দেখছেন সিসিটিভি ফুটেজের ছবি, এই গাড়িতে করেই জানে আলম পরিকল্পনা করেছিল এই গাড়িতে করেই ভিন রাজ্যে যাওয়ার। আর সেই গাড়ির ছবি, সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মগরাহাট খুনে মূল অভিযুক্ত। টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম মোল্লা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, যে গাড়ি ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, টালিগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে জানে আলম মোল্লা, এই গাড়িটি শনাক্তকরণ করা গিয়েছে যেমন, এবং পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো, গাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে, পুলিশ সূত্র থেকে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মগরাহাটে জোড়া খুন কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত জানে আলম। চারু মার্কেট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। কিভাবে গ্রেপ্তার করা হলো সেই বিষয়টা তোমাকে জানাই যে আজকে দুপুরে 1:40 নাগাদ যৌথ নাকা চেকিং চলছিল চারু মার্কেট থানা এবং বিষ্ণুপুর থানার, এবং সেই সময় টালিগঞ্জ ফাঁড়িতে এই নীল গাড়িটি, যে গাড়িটি তুমি দেখতে পাচ্ছ, সেই গাড়ির নাম্বার এবং অভিযুক্তের ছবি গতকালকে জেলা পুলিশ থেকে কলকাতা পুলিশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন থানায় পাঠানো হয়। সেই নাম্বার দেখেই সন্দেহ হয় এবং পুলিশ আধিকারিকরা ওই গাড়িকে আটকায়। তখনই জানে আলমকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে জেলা পুলিশ সূত্র থেকে খবর, এবং পাশাপাশি এই গাড়িটিকেও আটক করা হয়েছে। নীল গাড়িটিকে আটক করা হয় সঙ্গে সঙ্গে। গাড়ি করে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সে ছক কষেছিল বলেই অনুমান। এবং এই যে জানে আলম, সে কসবাতেও তার যে কুকীর্তি, সেখানে একটা বিষয়
জানিয়ে রাখি যে সে কসবাতে একটি অনলাইনের একটি ব্যবসা খুলেছিল বেশ কয়েক মাস আগে, এবং সেখানেও মানুষজনকে সে প্রতারণা করেছিল, কারণ অনলাইনে জিনিস ডেলিভারি করার নামে টাকা নিয়ে, মোটা টাকা নিয়ে জিনিস সে ডেলিভারি করতো না, এমন প্রতারণার শিকার হয়েছে একাধিক ব্যক্তি। এবং গতকালকে তাকে জেল চং সরণিতেও তাকে দেখা গিয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে খবর। তারপর থেকেই কলকাতা পুলিশের বিভিন্ন যে সিসি ক্যামেরার ফুটেজ, তার পাশাপাশি গাড়ির নাম্বার এবং অভিযুক্তের ছবিকে ট্র্যাক করতে থাকে পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত চারু মার্কেট থানার হাতে দুপুর 1:40 নাগাদ গাড়ি সহ গ্রেফতার হয় এই মূল অভিযুক্ত জানে আলম। বেশ, ধন্যবাদ অর্পিতা। আর জানে আলম মোল্লার জামাই এনায়েত কুরেশি তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। কালকে 12টার সময়, হ্যাঁ 12টার সময় আমি বাইক নিয়ে যাচ্ছি, ওনার সামনে থেকে গাড়িটা আছে। তা আমি জানি উনি অনেক সময় বেহালাতে আসেন, মাসে একবার দুবার করে আসে বেহালাতে। তা আমি জানি বোধহয় আসছে। কালকে থেকে শুনলাম যে উনি বেরিয়ে গেছেন, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যারেরাই বললেন আপডেশন, কারণ তারপর থেকে আর কোনো রকম কন্ট্যাক্ট হয়নি, না কোনো যোগাযোগ করেনি। আমরাও আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় ফোন করেছিলাম। এই ধরনের চরিত্রের মানুষ আমি 7 বছরেও ওনাকে পাইনি। তো এটা ওই জন্য আমার কাছে একটা মানে অদ্ভুত ব্যাপার আর কি। আর মূল অভিযুক্ত জানে আলমের গ্রেফতারে খুশি নিহত বরুণ চক্রবর্তীর স্ত্রী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, নিহতের পরিবার কি বলছেন? এখন নিহতের পরিবারকে এই যে পুলিশের 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমের মধ্যেই জানে আলম গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবে এলাকার যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, সেই আতঙ্কের পরিবেশ থেকে অনেকটাই বেরোতে পেরেছেন এলাকাবাসী। এবং মৃতের পরিবারের থেকে যে বারবার যেটা অভিযোগ করা হচ্ছিল যে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে, সেই কঠোর শাস্তির দাবি তার যেন দেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হয়, সেই দিকে যেমন তারা বলছেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জানে আলম শুধু একা এই ঘটনা ঘটাতে পারেনি, এর সঙ্গে অবশ্যই 4 থেকে 5 জন সঙ্গী তার সঙ্গে ওই সময় ওই ঘরেই ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। তাদেরকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে এবং যারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের কঠোর শাস্তির দাবি করছেন। মাগুরপুকুর এলাকা সহ যারা মৃতের পরিবার, আত্মীয় স্বজন রয়েছে, প্রত্যেকেই কঠোর শাস্তির দাবি করছেন। কারণ যেভাবে নৃশংস খুন করা হয়েছে, টাকা দেওয়ার নাম করে পরিকল্পনা করে তাকে ডাকা হয়েছিল এবং সেখানেই তাকে পরিকল্পনা করে তাকে খুন করা হয়। সেই খুনের ঘটনায় শুধু জানে আলম নয়, জানে আলমের সঙ্গে আর যারা সঙ্গী রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানাইছেন মাগুরপুকুরবাসী। বেশ, ধন্যবাদ অর্পণ। আমরা খুব খুশি, আমরা প্রশাসনের উপর ভরসা রেখেছি। আমি খুশি, আমার স্বামীকে হত্যাকারী আমি খুঁজে পেয়েছি। আমি খুব খুশি। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওকে ফাঁসি চাই। ওর ফাঁসির জন্য যেখানে আমি সেখানে যাবো, যার দ্বারস্থ হয় তার দ্বারস্থ আমি হব। খুব ভালোই হয়েছে। স্যার আমাদের আইপিএস অফিসার বলেছিল, আমাদের উপরে দিয়ে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমাদের কথা দিয়ে গিয়েছিল, সেই কথা রেখেছে। এবারে যেন ওর ফাঁসি আমরা চাই, ওর যেন ফাঁসি হোক। ফাঁসি হলে আমাদের মনটা শান্তি হবে। পুলিশ খুব ভালো কাজ করেছে, ধরেছে মানে খুব ভালো কাজ করেছে। অবশ্যই পুলিশ খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ, অসাধারণ। প্রশাসনের উপর আমাদের পুরো আস্থা ছিল এবং আছে। তারা অবশ্যই জানে আলমকে শাস্তি দেবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। কানে যেন শুনি যে যেন ফাঁসি হয়েছে রে, আমার দাদা যেরকম চলে গেছে, শুধু যেন শুনি যে ফাঁসিটা হয়েছে। এদিকে মগরাহাটে নিহতদের বাড়িতে যান বিধায়ক সাংসদ। মৃত সিভিক মলয় মাখালের বাড়িতে বিধায়ক সাংসদ। মগরাহাটে বিধায়ক নমিতা সাহা ও সাংসদ প্রতিমা মণ্ডল। মৃত দুই পরিবারকেই 2.5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, এমনটাই তারা জানিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যকে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়। দিদি বললো আমরা যথাযথ শাস্তি প্রমাণ করুন, আমরা শাস্তি দিয়ে ছাড়বো, আমরা পাশে আছি তোমাদের, তোমরা চিন্তা করো না। দিদি আমাদের কথা দিয়ে গেছে। দিদি এসে বললেন যে পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে, আমাদের উপর ভরসা রাখতে ওনারা আমাদের কোঅপারেট করেছেন, ওনার উপর আমাদের আস্থা আছে। একটা 2.5 লক্ষ টাকা একটা চেক এখানে দিয়েছেন, আর একটা চাকরির ক্ষেত্রে ওখানে পার্মানেন্ট এখন হয়তো হবে না, কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কিংবা হচ্ছে কন্ট্রাকচুয়ালের একটা চাকরি আশ্বাস দিয়েছেন। সিবিআই হেফাজতে তপন কান্দু খুনে ধৃতরা। আর নরেন কান্দু ও আসিফ খানের 7 দিন সিবিআই হেফাজত, কলেবর সিংকেও 5 দিন সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সিবিআই হেফাজতে তপন কান্দু খুনে ধৃতরা
নরেন কান্দু ও আসিফ খানের 7 দিন সিবিআই হেফাজত, কলেবর সিংকে 5 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আরো জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর পুরুলিয়া আদালতের। সিবিআই হেফাজতে তপন কান্দু খুনে ধৃতরা নরেন কান্দু ও আসিফ খানের 7 দিন সিবিআই হেফাজত। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, একেবারেই তাই, 3 অভিযুক্তকে ঝালদা কাণ্ডের 3 অভিযুক্তকে সিবিআই আজ নিজেদের হেফাজতে নিল এবং এর মধ্যে নরেন কান্দু, আসিফ খান ও কলেবর সিং। এই কলেবর সিংকে 5 দিন সিবিআই হেফাজত দেয় এবং নরেন কান্দু ও আসিফ খানকে 7 দিনের। এবং এই মুহূর্তে তাদের সিবিআই একেবারেই কড়া নিরাপত্তার সাথে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয় সিবিআইয়ের একটি গাড়ি এবং তারা ঝালদার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঝালদায় নিয়ে যাওয়া হবে। সেখানে অস্থায়ী ক্যাম্পে, সিবিআই অস্থায়ী ক্যাম্পে তাদের জেরা করা হবে এবং এই যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। যদিও কলেবর সিং ও আসিফ খান একেবারে সিবিআইয়ের গাড়ির হেফাজতের পর সিবিআই গাড়িতে বসেই নিজেদের নির্দোষ বলে দাবি করে। এই মুহূর্তে তারা ঝালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ঝালদায় যে তদন্ত সিবিআই হাতে নিয়েছে সেই তদন্তের একেবারেই মূল অভিযুক্ত যারা চিফ যাদের গ্রেপ্তার করেছে তাদের 4 জনের মধ্যে 3 জনকে সিবিআই হেফাজতে নিয়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই তদন্তে যে 5 পুলিশ কর্মীকে সাসপেন্ড ক্লোজ করা হয়েছিল, যেমন তাদের বসিয়ে জেরা করা হবে, প্রত্যক্ষদর্শীদের সাথেও এদের বসিয়ে মুখোমুখি জেরা করা হবে বলে জানা গেছে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। ऑलरेडी हो चुकी है 5 दिन के लिए कोलेबर को। हाईकोर्ट का कोई हस्तक्षेप था? नहीं, कोई हस्तक्षेप ऑलरेडी हो चुकी है 5 दिन के लिए कोलेबर को। हाईकोर्ट का कोई हस्तक्षेप था? नहीं, कोई हस्तक्षेप। আমরা ঘটনা করি না, আমাদের মায়ের ছেলেকে জবরদস্তি উঠায় এনে জবরদস্তি করেছে। আসানছে আপনাকে? হ্যাঁ। এটা মিথ্যা? হ্যাঁ মিথ্যা এটা। সব কবুল করবেন? হাত থেকে টানছে। তো এটা সিবিআইয়ের মিথ্যা। কাছে কবুল করবেন? তো এটা মিথ্যা। আপনি কোথায় ছিলেন? ঘটনার দিন কোথায় ছিলেন? আমি এসেছিলি বোন ঘর এসেছিলি, সেই জন্য মিথ্যা এসে আমার ফাঁসাইছে। আমার নির্দোষ বলবো, নির্দোষ আছি আমি। আপনাদের কি মিথ্যা ফাঁসানো হয়েছে? হ্যাঁ মিথ্যা ফাঁসানো হয়েছে। এর পেছনে কারা? বলতে পারছি না, আমরা মারিনি, উল্টাপাল্টা কবলা করেছি, এগুলা বলে মারিনি। আর তপন কান্দু খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, ঘটনাস্থলের খুব কাছেই ছিল রেসপন্স টিমের একটি ভ্যান আর সেই রেসপন্স টিমের কাছেই প্রথম খুনের খবরই যায়। অভিযোগ দায়িত্বে থাকা এসআই গাড়ি নিতে বাধা দেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সুশোভন, জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে সিবিআই তরফ থেকে? তপন কান্দুর পরিবারের তরফ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছে নাকা চেকিং চলাকালীন এই ঘটনা ঘটলো কি করে। যদিও এই ঘটনা ঘটে থাকে তাহলে তাকে বাঁচানো কেন গেল না সম্ভব, তার কারণ নাকা চেকিং এ অফিসাররা যে দায়িত্ব পালন করতো তাহলে কিছুটা হলেও তাকে বাঁচানো সম্ভব হতো। ঠিক যখন সিবিআই এর প্রশ্নের এই গুলো উঠে আসে তখনই কিন্তু বিষয়টা অনেকটা সামনে আসে। সেখান থেকে জানা যায় জিজ্ঞাসাবাদের মধ্যেই যে এই যখন ঘটনা ঘটে তখন কিন্তু ঠিক নাকা চেকিং এ যে দায়িত্বে অফিসার ছিলেন তার কাছে খবর এসেছিল, কিন্তু সে সেরকম ভাবে যেতে আগ্রহী হননি, উৎসাহ দেখাননি। তখনই সিবিআই তে সন্দেহ হয় যে তাহলে তিনি কেন যাননি। সেটা কি তার ইচ্ছা মতো তিনি যাননি, না তার কাছে কোনো নির্দেশ ছিল না যাওয়ার, না কারণ নির্দেশেই তিনি যাননি। একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনো সিবিআই খুঁজছে, একাধিক প্রশ্নে অসঙ্গতি রয়েছে। সব মিলে কিন্তু সিবিআই একটি পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরতে চাইছে। ধন্যবাদ সুশোভন। চোখ রাখবো অন্য খবরের দিকে। বাগুইহাটির অশ্বিনীনগরে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু। বাথরুম থেকে মুখ বাঁধা অবস্থায় মেলে চাল ব্যবসায়ী জগদীশ চন্দ্র মল্লিকের দেহ। 3তলা বাড়ির দোতলায় একাই থাকতেন তিনি, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্র থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আর কি তথ্য পাওয়া যাচ্ছে? বাগুইহাটি অশ্বিনীনগরের বাসিন্দা মূলত চাল ব্যবসায়ী জগদীশ চন্দ্র মল্লিক গতকাল তার যে বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে
হাত পা বাঁধা অবস্থায় যেমন ছিল, মুখ বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন আছে বলে এমনটাই কিন্তু পুলিশ তোমাকে জানতে পারা যাচ্ছে। এই ঘটনায় যখনই পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামে ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যে ব্যবসায়ী মৃত্যু হয়েছে সেই ব্যবসায়ী দুই নাতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে হচ্ছে করণ বিশ্বাস, অন্যদিকে মনোহর মণ্ডল, এই দুজনকেই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পত্তিজনিত বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। সেই কারণে দুজনকে ইতিমধ্যেই আটক করে বাগুড়ি থানা পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করে চালাচ্ছে। ধন্যবাদ। সব নিয়ে আছে। দাদা ওদিকে মনে ছিল, এই ফাঁকে ওরা ঘরে ঢুকে গেছে, দাদা দেখতে পায় না, দাদা মনে খাওয়া হয়ে গেছে, তারপরে দাদাকে ধরে এনেছে। তারপর তো এরকম ভাবে পুলিশ এসে দরজা খুলছে, পুলিশরাই দেখছে আগে, আমরা তো দরজা খুলি নাই, আমরা দেখিও নাই। পুলিশে এসে পুলিশ দরজা ভেঙে পুলিশ ঢুকে দেখে ওরকম বাথরুমের মধ্যে ফেলানো রয়েছে। সব বিছানো আপনি থাকলেই দেখতে পাচ্ছেন, সিল করা রয়েছে, কি করে দেখবেন, সব একদম লুটপাট একদম। চোখ রাখবো অন্য খবরের দিকে। হাসপাতালের মধ্যে রোগীর শ্লীলতাহানির অভিযোগ। চিকিৎসকের হাতেই শ্লীলতাহানির অভিযোগ সেই তরুণের। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়। চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাকে বারবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ সেই নির্যাতিতার। ঘটনাটা ঘটেছিল গত 26 তারিখে। আমি রামকৃষ্ণ মিশন শিশুমঙ্গল হাসপাতালে যাই, ওখানে ইউরোলজি ডিপার্টমেন্টে দেখাতে চাই। ইউরোলজি ডিপার্টমেন্টে একজন ডক্টর সাহিল নামে, ওনার নাম সাহিল বলে উনি পরিচয় দিয়েছে। তো উনি আমাকে একটা অ্যাপ্রন ঘেরা জায়গায় উনি নিয়ে গিয়ে আমাকে বলে যে আপনি আসুন, আপনাকে আমি দেখবো। তো আমি সেখানে যাই। এবার গিয়ে আমার সব রকম ভাবে যত রকম ভাবে অসভ্যতা আমি করা যায় প্রাইভেট পাশে হাত দিয়ে সবটাই উনি করেছে। এবার সেখান থেকে আমি কোনো রকম ভাবে বেরিয়ে এসে যতীন দাস মেট্রো, তখন ডাক্তারের ফোন আসে, যেহেতু আমার কার্ডে সব বাবার নাম একটা হসপিটালে কার্ড করাই। তো ওখানে আমাকে বলে কার্ডে ফোন করে যে তুমি যতীন দাস থেকে আমার কাছে আসো, আমার হসপিটালের রুমে আসো। থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানি। হ্যাঁ, সবটা জানিয়েছি। এফআইআর এটা টালিগঞ্জ থানা। পুলিশ বলছে আপনি যা কিছু কোর্টে গিয়ে বলবেন, যবে আপনার কোর্টের ডেট আছে তবে আপনি যাবেন, এটুকুই ব্যাস। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তরুণী শ্লীলতাহানি খোদ চিকিৎসকের হাতে, এমনটাই অভিযোগ উঠেছে শরৎ বস্ত্রদের একটি হাসপাতালের বিরুদ্ধে। এই হাসপাতালে গত 26শে মার্চ তরুণীর অভিযোগ যে তিনি ইউরোলজি বিভাগে তিনি এসেছিলেন চিকিৎসককে দেখাতে, কারণ তার কিডনিতে যেহেতু স্টোন রয়েছে সেহেতু তিনি দেখাতে এসেছিলেন বলেই তার দাবি। সেই সময় এক চিকিৎসক তাকে শ্লীলতাহানি করা হয় বলেই অভিযোগ। এরপরেই তরুণী কোনো মতে তিনি পালিয়ে যান সেখান থেকে, এবং যখন তিনি মেট্রোতে উঠতে যান তখন ওই চিকিৎসক তাকে ফোন করে হুমকি দেন, এমনকি বারবার লাগাতার তাকে হুমকি দিয়ে তাকে ভয় দেখানো হয়, এই কথা যেন বাইরে কাউকে যেন না বলা হয়। কিন্তু লাগাতার হুমকি ফোন আসার পরে তরুণী আতঙ্কিত হয়ে পড়েন। এরপরেই তিনি গত 5 তারিখ অর্থাৎ 5ই এপ্রিল তিনি টালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ওই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করেছে টালিগঞ্জ থানা। এবং তরুণী হাসপাতালে কর্তৃপক্ষকে তাদেরকেও গোটা বিষয়টা তিনি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারাও গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। ক্যামেরা খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। চোখ রাখবো ইসলামপুরের খবরের দিকে। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়ে গেল ইসলামপুরে। বেশ কয়েকটি গ্রামে বাড়ি ঘর ভেঙে চুরমার, আর নষ্ট হয়েছে ফসলও। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর ব্লকের মজুমদার পাড়া। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ইসলামপুরে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, জানতে চাইবো যে শিলাবৃষ্টিতে যে জায়গায় ক্ষতি হয়েছে, কি কি পার্টে ক্ষতি হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে দুপুরের দিকে হঠাৎ কিন্তু মেঘ চলেছে এবং মেঘের পরে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ইসলামপুর ব্লকের বেশ কয়েকটি এলাকা, যেমন ইসলামপুর ব্লকের মজুমদার পাড়া, দাড়িভিট এবং কালানাগির, গুঞ্জরিয়া, এইসব সমস্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এক একটা যে শিলা বৃষ্টি হয়েছে, এক একটা পাথরের ওজন প্রায় 1 কেজির উপরে, এখনো অবধি কিন্তু পাথর গলেনি। তাহলে চিন্তা করতে পারেন যে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে এই পাথর আঘাতে। তারপরে একটা বাড়িতে যে হারে ক্ষতি হয়েছে তাতে স্থানীয় বাসিন্দা, গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ে। এতে সমস্ত কিছু অনেকেরই নষ্ট হয়েছে, তার পাশাপাশি কিন্তু ফসলও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ, ধন্যবাদ চঞ্চল। এবার অনলাইনে কেনা যাবে কুশমন্ডির মুখোশ। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ওয়েবসাইট থেকেই অনলাইনে বিক্রি হচ্ছে কুশমন্ডির মুখোশ। কুশমন্ডির ঐতিহ্যবাহী মুখোশ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই কাঠের মুখোশের পুজো করে। কুশমন্ডির মহিষপাথান, উষাহরণ, বেরাইল, দেহাবন্দ গ্রাম মুখোশের জন্য বিখ্যাত।
মুখোশ বিক্রি এখন অনেকটাই কম। মুখোশ শিল্পীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা শাসক আয়েশা রানী কুশমন্ডির মহিষপাথান মুখোশ সমবায় সমিতি ঘুরে দেখেন। এটার একটা মার্কেটিং এর একটা অসুবিধা ছিল, নর্মালি মেলাগুলোর মারফতে এগুলো বিক্রি হতো। এবার আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছি মুখোশে বিক্রি করার জন্য। সেই জন্য একটা ডিজিটাল ক্যাটলগ প্রয়োজন ছিল, সেইটাও আমরা ডিজিটাল ক্যাটলগ তৈরি করে দিয়েছি এবং আমাদের যে জেলা পরিষদের ওয়েবসাইটে আপাতত আমরা মার্কেটিং এর সুযোগটা দিয়েছে। 80-র দশকে শুরু হয়েছিল মুখোশ তৈরির কাজ। পরের সরকার প্রথমেই মুখোশ শিল্প নিয়ে ব্যবসায়িক ভিত্তিতে কাজ শুরু করেন। পরে গড়ে ওঠে কুশমন্ডি মহিষপাথান হস্তশিল্পী সমবায় সমিতি। এদেরই বানানো মুখোশ অনলাইনে বিক্রি হবে। অনলাইনের মাধ্যমে যদি এটা বিক্রির একটা ব্যবস্থা হয়, মানে নিশ্চয়ই আমাদের এটা যা বিক্রি হতো তার থেকে বেশি পরিমাণে আমাদের মুখোশটা বিক্রি হবে। খুব ভালো লাগছে আমাদের এই জিনিসটা। যদি আমাদের অনলাইনে বিক্রি বাড়ে, আমাদের অর্ডার যদি বাড়ে, তো আমরা খুব ভালো। আমাদের তো নতুন, আমাদের নতুন অনলাইনটা শুরু হয়েছে, আমরা তাতে খুব খুশি হয়েছি। বৃহস্পতিবার সবলা সৃষ্টিশ্রী মেলা থেকে ওয়েবসাইটের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। আগামী দিনে মুখোশের চাহিদা আরও বাড়বে বলে মনে করে জেলা প্রশাসন। নিউজ 18 বাংলা।